আগের দিন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর কিছু স্টার্টিং আইডিয়া বলেছিলাম, ইন্ট্রোডাকশনটা বলেছিলাম। আজকে আমরা প্রুফগুলো দেখবো, ফর্মুলাগুলো বলেছিলাম, আজকে আমরা প্রুফগুলো দেখবো। এই প্রুফগুলো কিন্তু আসে, তো 10 নম্বরের প্রশ্ন তোমরা ধরে রাখতে পারো যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস থেকে আসার প্রায় 90% চান্স আছে, কারণ আগের দুবার বড় প্রশ্ন ছিল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস থেকে। তার মধ্যে থেকে এই প্রশ্নটা দেয় 2 থেকে 3 নম্বরের জায়গায় তুমি এই প্রশ্নটা পাবে, সেটা হচ্ছে ডিরাইভ বা শো দ্যাট এটা হচ্ছে তোমার ডাইভারজেন্ট, সরি গ্রেডিয়েন্টের ফর্মুলাটা। কার্ল অফ সাই ইকুয়ালস টু এই যে E1 ডেল সাই ডেল 1 ডেল সাই ডেল U1, এই ফর্মুলাটা তোমাকে প্রুফ করতে দেবে। আচ্ছা, এই একই ফর্মুলাটা কিন্তু এইভাবেও দিতে পারে, একটু দেখিয়ে দিই। এটা এটা দিতে পারে, অর এলস তোমাকে এটাও দিতে পারে, এই একই প্রশ্নটা এইভাবেও দিতে পারে। তোমাকে ইনস্টিড অফ এইটাখানে গ্রেডিয়েন্ট বার করতে দিয়েছে, তোমাকে শুধু ন্যাবলার ফর্মুলাটা দিল, ন্যাবলা ইকুয়ালস টু এইটা। এই প্রশ্নটা সম্ভবত 2018-19 দিয়েছিল। এই প্রশ্নটা সম্ভবত এটা 2018-19 প্রশ্ন। আর এটা মোটামুটি মনে হয় 3 নম্বরের প্রশ্ন এসেছিল, এটা 3 মার্কস এসেছিল, এইটা দিয়েছিল দ্বিতীয় পার্টটা। মানে তোমাকে যে ন্যাবলাটা যে এই জিনিসটা বেরোচ্ছে সেটা প্রমাণ করতে হবে, মানে এই দুটো কিন্তু সেম প্রুফ, খেয়াল রাখবে এই দুটো কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো চলো প্রমাণ করা যাক তাহলে কিভাবে হচ্ছে। প্রত্যেক ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, তার কারণ হচ্ছে পরের প্রুফে কাজে লাগবে, তো সেই হিসাবে ফর্মুলাগুলোকে সব মাথায় রাখতে হবে। সলিউশন বার করি, চলো। কোশ্চেনটা লিখেছো তো নাকি দেখাবো? যদি কিছু মিস হয়ে যায় বলো কিন্তু। আমরা ধরছি লেট, আমরা ধরছি এখানটায় কি গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট অফ সাই এটা ইকুয়ালস টু, এটা আমরা এরকম ভাবে আমরা ধরছি f1 e1 প্লাস f, আরে চলো হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। f2 হ্যাঁ e2 স্যার। প্লাস f3 e3, এটা আমরা ধরে নিলাম গ্রেডিয়েন্ট অফ সাই কে। f1 f2 f3 obviously function of u1 u2 u3, তা and আমরা কি জানি আর যেটা আছে সেটা ফাংশন অফ আর, যেটা কোঅর্ডিনেট ভেক্টর আর, সরি নট কোঅর্ডিনেট ভেক্টর, পজিশন ভেক্টর, সেটা ফাংশন অফ u1 u2 u3। এটা আমরা বলেছিলাম u1 u2 u3 কি, u1 u2 u3 হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, যেটা তার তিনখানা অ্যাক্সিস, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে অ্যাক্সিস। এবার আমি কি সিস্টেম চুজ করব সেই হিসাবে u1 u2 u3 এর মান পাল্টাবে। তাহলে ডিআরটাকে আমি কি লিখতে পারি, খেয়াল করে দেখো, ডিআরটাকে আমি এই জিনিসটা লিখতে পারি, dr equals to, আচ্ছা এটা খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা লিখেছিলাম dr equals to del r del u1 du1 plus del r del u2 du2 প্লাস এটাকে বলে অয়লার ফর্মুলা।
ডিফারেন্স কোনো ডেরিভেটিভকে আমরা এইভাবে লিখতে পারি, ডিফারেন্সিয়ালকে। আচ্ছা একটুখানি মনে করে দেখো তো, এই যে ডেল আর ডেল ইউ ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি এইচ ওয়ান ই ওয়ান, আগের দিন বলেছিলাম এইচ ওয়ান ই ওয়ান এইভাবে লিখতে পারি। এইচ ওয়ানটা কি আর ই ওয়ানটা কি একটু মনে করে বলো তো আমাকে, এইচ ওয়ানটা কি আর ই ওয়ানটা কি? জন্য যে মডিউলাস যে ভ্যালুটা, মডিউলাসটা অবভিয়াসলি এই জিনিসটারই মডিউলাস ভ্যালুটা হচ্ছে এইচ ওয়ান, আর ই ওয়ানটা কি? unit vector along u1 অ্যালং u1 হ্যাঁ, এটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের যে অ্যাক্সিস গুলো ধরা হয়েছে u1 u2 u3 তাদের তাদের দিকে ইউনিট ভেক্টর, তাদের দিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে e1 e2 e3। তো এইভাবে আমরা লিখতে পারি dr কে। খেয়াল করো dr এর এটা ফর্মুলা, এটা মাথায় রাখতে পারো যে dr এর ফর্মুলাটা এরকম বেরোবে, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায়ও রাখতে পারো dr এর ফর্মুলাটা, এই জিনিসটা বেরোবে। তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা গ্রেডিয়েন্ট অফ ফাই কে, গ্রেডিয়েন্ট অফ ফাই না সাই ধরছি এখানে, গ্রেডিয়েন্ট অফ সাই কে আমরা লিখতে পারি, সরি 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 গ্রেডিয়েন্ট অফ সাই না, উল্টো হয়ে গেল, ডি সাই যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, ডি সাই কে আমরা লিখতে পারি এইভাবে, গ্রেডিয়েন্ট অফ সাই, এটা গ্রেডিয়েন্টের ফর্মুলা, গ্রেডিয়েন্ট অফ সাই ডট ডিআর, এইভাবে লেখা যেতে পারে। তাহলে এবার আমি করব কি, ডি সাই ইকুয়ালস টু এই জিনিসটা, এইখান থেকে গ্রেডিয়েন্টের মানটা বসিয়ে দিই, এখান থেকে ডিআর এর মানটা বসিয়ে দিই, এই মানটা বসিয়ে দিই। তোমরা একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা ডট হচ্ছে, ডট প্রোডাক্ট হচ্ছে, ই ওয়ান এর সাথে আমার ই ওয়ানটা গুণ হবে, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। ই টু এর সাথে একমাত্র ই টু এর গুণটা থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। ই থ্রি এর সাথে একমাত্র ই থ্রির গুণ হবে, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। তো তার ফলে এটা আমার কি হয়ে যাবে, ডিসাই এর মানটা কি হবে, ডিসাই ইকুয়ালস টু, খেয়াল করো এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, এইচ ওয়ান এফ ওয়ান ডেল সাই ডেল ইউ ওয়ান প্লাস এইচ টু এফ টু ডেল সাই ডেল এফ টু, সরি ডেল ইউ টু, প্লাস এইচ থ্রি এফ থ্রি ডেল সাই ডেল এফ থ্রি, ডেল ইউ থ্রি সরি। এটা বেরোলো আমার ডি সাইটা, ডি সাই এর মান এটা বেরোলো। অলসো আমরা সাইটাকেও আমরা ফাংশন ধরতে পারি ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, কারণ খেয়াল করে দেখো আমরা, এটা হচ্ছে কোঅর্ডিনেট গুলোর ফাংশন, কোঅর্ডিনেট সিস্টেমের যে মানে কি বলবো প্যারামিটারস গুলো রয়েছে তার ফাংশন হবে সাইটা সবসময়। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি কি হুইচ ইমপ্লাইজ, তাহলে এখান থেকে আমরা ডি সাই কি লিখতে পারি, ডি সাইটাকে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডেল সাই ডেল ইউ ওয়ান ডি ইউ ওয়ান, আহা দেখলে ভুল করলাম এখানটা, সরি সরি, সরি এইটার সাথে আমি এইটাকে ডট করছি, আমার এখানে ডিইউ ওয়ান ডিইউ টু ডিইউ থ্রি থাকবে, সরি এই জায়গাটা ভুল হয়ে গেল, এখানে আমার পুরো থাকবে ডিইউ ওয়ান ডিইউ টু আর এখানে পুরো থাকবে ডিইউ থ্রি, এইটাকে আমি ইকুয়েশন ওয়ান নাম দেবো, সরি একটু ভুল হয়েছে, এইটার সাথে আমি এইটাকে ডট করছি, তাহলে আমার পড়ে থাকবে এফ ওয়ান এইচ ওয়ান ডিইউ ওয়ান, এইচ ওয়ান এফ ওয়ান ডিইউ ওয়ান প্লাস এইচ টু এফ টু ডিইউ টু প্লাস এইচ থ্রি এফ থ্রি ডিইউ থ্রি, এটাকে ইকুয়েশন ওয়ান নাম দিলাম। আর সাইটাকে যেহেতু আমি ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এদের ফাংশন হিসাবে লিখতে পারি, তার ফলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ডেল সাই ডি সাই ইকুয়ালস টু ডেল সাই ডেল ইউ ওয়ান ডিইউ ওয়ান প্লাস ডেল সাই ডেল ইউ টু ডিইউ টু প্লাস ডেল সাই ডেল ইউ থ্রি ডিইউ থ্রি। এটাকে ইকুয়েশন টু, এটাকে আমি ইকুয়েশন টু নাম দিলাম। তাহলে ওয়ান আর টু কে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, দেখো কম্পেয়ারিং ওয়ান এন্ড টু উই গেট, কম্পেয়ারিং ওয়ান এন্ড টু উই গেট
1 আর 2 কে কম্পেয়ার করে কি পাচ্ছি দেখো, H1F1 কার সমান বেরোবে, ডেল সাই ডেল U1 এর সমান বেরোবে, কি করে বেরোবে না, H1F1 equals to del psi del U1. Del psi del U1. Which implies তাহলে এখান থেকে F1 টা কি বেরোবে তোমরা দেখো, F1 টা আমার বেরোচ্ছে দেখো 1 by H1 del psi del U1. এটা আমার F1 এর মানটা বেরোলো। একই রকম ভাবে তোমরা যদি চেক করো তোমরা পাবে H2F2 যেটা, সেটা কার সমান পাবে, 1 আর 2 কে কম্পেয়ার করলে del psi del U2 এর সমান পাবে। which implies F2 টা কি বেরোচ্ছে তোমরা খেয়াল করে দেখো, F2 টা বেরোচ্ছে 1 by H2 del psi del U2. del psi del U2. আর একই রকম ভাবে তুমি যখন H3F3 কে তুমি কম্পেয়ার করবে, সেটা তোমার del psi del U3 সমান বেরোবে। এটাকে কম্পেয়ার করলে তোমরা F3 কি পাচ্ছ, 1 by H3 del psi del U3. Thus gradient of psi টা কি ছিল, E1F1 plus E2F2 plus E3F3. তুমি F1 F2 F3 যে তিনটে মান বেরোলো এটা বসিয়ে দাও, তাহলে তুমি দেখো এই পেয়ে গেলে, which implies gradient of psi equals to E1 H1 E1 by H1 del psi del 1 del U1 plus E2 psi 2 E2 by H2 del psi del U2 plus E3 by H3, এটা আমার কত বেরোলো, del psi del U3। আর এইটাকে তুমি যদি সাইটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি অপারেটর ফর্ম যেটা তোমাদের এসেছিল 2017 18 19 যেটা এসেছিল, এই অপারেটর ন্যাবলা ইকুয়ালস টু, এইটা তোমার খেয়াল করে দেখো, এটা ন্যাবলার ফর্মুলা বেরোচ্ছে কিন্তু, E1 H1 del del U1 plus E2 by H2 del del U2 plus E3 by H3 del del U3, এটা বেরোলো আমার ন্যাবলার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইটা এসেছিল আগের বার, এইটা মোটামুটি 3 নম্বরের প্রশ্ন আমার মনে হয় এসেছিল, 3 বা 4 নম্বর এটা এসেছিল। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এটাকে আমি নোট বলে লিখছি, যদি আমরা দেখো, যদি আমরা এখানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরি, তাহলে খেয়াল করো U1 টা আমার x হবে, U2 y হবে, U3 z হবে। আর E1 টা হয়ে যাবে i ক্যাপ, E2 টা হয়ে যাবে j ক্যাপ, আর E3 টা হয়ে যাবে k ক্যাপ। তাহলে তোমরা খেয়াল করে দেখো গ্রেডিয়েন্টটার ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট বলছি, ন্যাবলার ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, তুমি যদি এখানটায় বসিয়ে যাও, এন্ড অবভিয়াসলি H1 H2 H3 এর ভ্যালু 1 হবে,
h1 equals to 1, h2 equals to 1। আগের দিন একটা লিখিয়ে দিয়েছিলাম না যে স্ফেরিক্যাল পোলারে কি হবে, সিলিন্ড্রিক্যালে কি হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হবে, এর মানগুলো লিখিয়ে দিয়েছিলাম। সেইটা তুমি যদি বসাও, তুমি দেখো তুমি এই যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা আমরা পেয়ে যাচ্ছি, ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তো যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এইটাতে এই ফর্মুলাতে যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বসাচ্ছি, তখন আমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? আচ্ছা, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে একদম। পরেরটায় যাই। হ্যালো, হ্যাঁ স্যার। পরের প্রশ্নটাই গেল। ঠিক আছে, এটা আমরা বার করলাম হচ্ছে গ্রেডিয়েন্ট বার করেছি বা শুধু ন্যাবলার অপারেটর বার করেছি। এবার আমাকে বার করব, এবার থেকে জিনিসটা একটুখানি কঠিন হবে। এবার ডাইভারজেন্সটা বার করব। এইটা ইকুয়ালস টু, এটার ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে ফর্মুলা 1/h1 h2 h3 ব্র্যাকেট খুলে ডেল ডেল u1, তারপর a1 টা আগে লিখবে, তারপর h2 h3 প্লাস ডেল ডেল u2, এবার u2 তো তাই a2 h3 তারপর h1, সাইক্লিক অর্ডারে চেঞ্জ হচ্ছে, খেয়াল করো সাইক্লিক অর্ডারে চেঞ্জ হচ্ছে, প্লাস ডেল ডেল u3, u3 যখন লিখেছো তখন এখানে a3 লিখবে, এটা হবে 3 এর পর 1 তারপর 2, সাইক্লিক অর্ডারে চেঞ্জ হলো। এটা হচ্ছে ডাইভারজেন্স এর ফর্মুলা, ডাইভারজেন্স অফ এ ভেক্টরের ফর্মুলা। তো এইটা এবার আমরা করব। এইটা বড়, এটা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, যদি আসে, জানি না, এখন অবধি মনে হয় আসেনি। তো এটা যদি দেয়, এটা ফুল 5 নম্বরের প্রশ্নে আসবে, কারণ এটা বেশ বড়। আগেরটা 3 নম্বরের প্রশ্নে আসতো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে এটা। আর এইটা করতে গিয়ে আমাদের আগের ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যেটা আমরা গ্রেডিয়েন্টে পেয়েছিলাম। চলো দেখা যাক সলিউশন। ঠিক আছে, কি করতে হবে, সবার আগে আমরা ধরে নেব ভেক্টর এ কে। দেখো ভেক্টর ভে কে ইন কার্ভিলিনেট, ভেক্টর এ ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস vector A in curvilinear coordinates is given by, এই ফর্মটা আমাদেরকে লিখে রাখতে হবে, ভেক্টর এর ফর্মটা, a vector equals to a1 e1 cap plus a2 e2 cap। এটা আসলে আমরা করছি কি, আমরা প্রত্যেক অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো কি সেটা বুঝিয়ে দিচ্ছি, আর a3 e3 cap। ঠিক আছে, এটা হচ্ছে কার্ভিলিনিয়ার কম্পোনেন্ট, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর ভেক্টরটার কম্পোনেন্ট ফর্ম। এবার আমরা কি করব, তাহলে ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স অফ এ যেটা আছে যদি আমি করি, খেয়াল করে দেখো, ডাইভারজেন্স অফ এ করলে আমি এটাকে একটা কাজ করতে পারি, আমি প্রত্যেকটা আলাদা করে ডাইভারজেন্স হিসেবে লিখতে পারি, ইকুয়ালস টু ডাইভারজেন্স অফ a1 e1 cap প্লাস ডাইভারজেন্স অফ a2 e2 cap প্লাস ডাইভারজেন্স অফ a3 e3 cap।
এরকম প্রত্যেক তিনটে ডাইভারজেন্স হিসাবে ভেঙে নিলাম। এবার আমি যে কোনো একটা নিয়ে কাজ করব, একটাকে বার করতে পারলে বাকিগুলো অটোমেটিক বেরিয়ে আসবে। ধরো আমি স্টার্টিংটা নিয়ে কাজ করি, প্রথমটাকে নিয়ে, ডাইভারজেন্স অফ A E1 A1 E1, এইটাকে আমি ইউজ করি। এটাকে আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, এইটাকে নিয়ে আমি কাজ করব। এইটাকে আমাদের বার করতে হবে। এবার এখানটা বার করার আগে আমরা কটা জিনিস আমরা কনসিডার করব। এই জিনিসটা বার করার আগে আমরা কটা জিনিস কনসিডার করব, সেটা কি? উই হ্যাভ গ্রেডিয়েন্ট অফ U1 কি হবে সেটা আমরা বার করব। গ্রেডিয়েন্ট অফ U1 বার করতে হবে। আমাকে এখানটায় এই যে ফর্মুলাটা আমি লিখছি, ডাইভারজেন্স অফ A1 E1 ক্যাপ, E1 ক্যাপকে আমাকে U2 আর U3 রেসপেক্টে লিখতে হবে কোনোভাবে। তো সেটা আমরা দেখি কিভাবে করা যেতে পারে। আমরা গ্রেডিয়েন্ট অফ U1 কে কিভাবে লিখতে পারবো? U1 এর গ্রেডিয়েন্ট কে ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস। গ্রেডিয়েন্টের ফর্মুলাটা এবার তোমাদের এখানে বসাতে হবে। গ্রেডিয়েন্টের ফর্মুলা কি ছিল? E1/H1 ডেল, কি বসবে এখানটায়? U1 বসবে। ডেল U1 প্লাস E2/H2 সরি, ডেল U1 ডেল U2। তো গ্রেডিয়েন্টের ফর্মুলাটা আমরা ইউজ করছি। ডেল U1 ডেল U3। এবার অ্যাজ U1 U2 U3 আর অর্থোগোনাল, এরা যেহেতু অর্থোগোনাল মানে সকলের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, and independent of each other. U1 U2 U3 এরা একে অপরের উপর নির্ভর করে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সেই অবস্থায় তোমরা কি লিখতে পারবে? তোমরা খেয়াল করে দেখো, ডেল U1 ডেল U2 আর ডেল U1 ডেল U3 টা জিরো হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে? শুধু ফার্স্ট টার্মটা পড়ে থাকবে। আর ডেল U1 টা 1 হবে। তাহলে আমরা কি পাবো? গ্রেডিয়েন্ট অফ U1 টা আমার কি পড়ে থাকবে? অনলি E1H1 পড়ে থাকবে, ঠিক কিনা? As del U1 equals to 1 and del U2 equals to 0. ঠিক আছে? তাহলে সিমিলারলি তোমরা একটু বলো, গ্রেডিয়েন্ট অফ U2 কত হবে? বলো, গ্রেডিয়েন্ট অফ U2 কত হবে? E2 cap by H2. একদম, E2 cap by H2 cap। E2 cap by H2। আর গ্রেডিয়েন্ট অফ E3 cap by H3। অলসো তুমি যদি গ্রেডিয়েন্ট অফ U2 আর গ্রেডিয়েন্ট অফ U3 কে ক্রস করো তাহলে কি পাবে? গ্রেডিয়েন্ট অফ U2 আর গ্রেডিয়েন্ট অফ U3 কে ক্রস করো তাহলে কি পাবে? তুমি খেয়াল করো, E2 ক্রস E3 বাই H2H3। আচ্ছা, এবার আমাকে একটু দেখে বলো তো, যেহেতু আমার তিনটে কোঅর্ডিনেট অর্থোগোনাল, E2 আর E3 এর ক্রস প্রোডাক্ট তোমায় কি দেবে? E2 আর E3 এর ক্রস প্রোডাক্ট কি দেবে? E1 দেবে। কেন E1 দেবে?
E2 cross E3 equals to E1 cap as E1, E2, E3 are orthogonal. Are orthogonal unit vectors. অর্থোগোনাল হওয়ার প্রপার্টি কি বলতো একটুখানি? অর্থোগোনালের প্রপার্টি কি? অর্থোগোনাল হলে কি হবে? E1 এর সাথে তুমি যদি E1 কে ডট করো, E1 এর সাথে তুমি যদি E1 কে ডট করো কি পাবে? অর্থোগোনালের প্রপার্টি বলো। E1 এর সাথে E1 কে ডট করলে কি হবে? হ্যাঁ, 0 1। তুমি মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে, I এর সাথে I কে ডট করলে কি পাবে? 1 তো E1 কে এর সাথে E1 এর কে ডট করলে কি পাবে? 1 তাহলে এবার বলো E1 এর সাথে তুমি যদি E2 কে ডট করো কি পাবে? এটাকে মনে করার 0 জন্য তুমি ভাবো যে তুমি যদি I এর সাথে তুমি J কে ডট করো তাহলে তুমি কি পাবে? কারণ খেয়াল করো এই E1 E2 যখন কার্টেসিয়ান বসাচ্ছ তখন E1 টা I হবে, E2 টা J হবে। I এই দুটো ডট করলে কি পাবে? 0 0 তো। আচ্ছা, তাহলে একই আন্দাজে তুমি ভাবো যে তুমি যখন E1 এর সাথে তুমি E2 কে ক্রস করছো, E1 এর সাথে তুমি যখন E2 কে ক্রস করছো সেটা অ্যাকচুয়ালি অনেকটা I এর সাথে J E3 কে ক্রস করার সমান। I এর সাথে J কে ক্রস করলে কি পাওয়া যায়? K K cap. cap তাহলে এখানে কি পাওয়া যাবে? E3 E3 cap cap. এবার দেখো তাহলে জিনিসটা বোঝা গেল কিনা? এইটাকে মাথায় রাখবে সবসময়, এই জিনিসটাকে কম্পেয়ার করে মাথায় রাখবে, তাহলে দেখবে আর ভুল হবে না। E1 ডট E1 আমাকে 1 দেবে, E1 ডট E2 0 দেবে, আর E1 প্লাস E2 E3 দেবে। তাহলে একই নিয়মে, আর এটা সাইক্লিক অর্ডারে চেঞ্জ হয়, মনে আছে তো? এই জিনিসটা সাইক্লিক অর্ডারে চেঞ্জ হয়। যেমন ধরো তুমি যদি J ক্রস K করো তুমি I পাবে, আর K ক্রস J করলে মাইনাস I পাবে, আর K ক্রস J যদি করো তাহলে মাইনাস I পাবে। সিমিলারলি আমি এখানেও লিখতে পারি, তাহলে আমি সিমিলারলি এখানটাও লিখতে পারি যে যদি তুমি J ক্রস K মানে E2 ক্রস E3 করো আমি কি পাবো? E1 পাবো। আর আমি যদি E3 ক্রস E2 করি তাহলে মাইনাস E1 পাবো। ঠিক আছে, এইভাবে দুটোকে মাথায় রাখবে। ক্লিয়ার তো? তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে এই যে নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। E2 ক্রস E3 আমাকে কি দেবে? E1 দেবে, E1 বাই H2 H3। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? E1 এর ভ্যালু আমি কি পাচ্ছি? যদি আমি E1 টার মানটা বসাই, E1 টা আমি কি পাবো? E1 equals to, which implies E1 cap equals to H2 H3 curl of U2 cross কার্ল বলছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ U2 ক্রস গ্রেডিয়েন্ট অফ U3। এই জিনিসটা পেলাম আমি E1 এর মানটা। দাস এবার আমি কি করব? এই যে গ্রেডিয়েন্টের জায়গায় যেটা ছিল A1 E1 ক্যাপ ছিল, এই E1 এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমি কি পাচ্ছি? ইকুয়ালস টু ডাইভারজেন্স অফ A1 H2 H3 curl of U2 gradient of U2 cross gradient of U3। এই জিনিসটা আমরা পেলাম। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমরা দেখবে যে এই পার্টটা যেটা আছে এটা একটা স্কেলার পার্টকে রিপ্রেজেন্ট করছে, সে ফাই, আর এইটা আমার একটা ভেক্টর পার্টকে রিপ্রেজেন্ট করছে, সে এ। তাহলে তোমার কোনো একটা স্কেলার আর ভেক্টরে তুমি যদি ডাইভারজেন্স করো কি পাবে? ডাইভারজেন্স অফ ফাই এ, এটা কি দেয়? খেয়াল করে দেখো, এইটা আমার ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট অবভিয়াসলি আমার একটা ভেক্টর দেবে, আর বাকি এই পুরো টার্মটা একটা স্কেলার টার্ম, H2 H3 A1 এরা সবাই স্কেলার টার্ম। তাহলে এইটা পুরোটা ফাই ধরতে পারো, এই পুরোটাকে এ ভেক্টর ধরতে পারো।
তাহলে ডাইভারজেন্স অফ ফাই এ আমাকে কি দেবে, এটা ফর্মুলাটা মাথায় রাখবে, এই ফর্মুলাগুলো খুব কাজে লাগে। গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ প্লাস ফাইটাকে আমি বাইরে নিয়ে যাব, ডাইভারজেন্স অফ এ। এইটা হচ্ছে আমার, যদি তুমি একটা স্কেলার আর একটা ভেক্টরের গুণফলের সাথে ডাইভারজেন্স করো তাহলে তুমি এই জিনিসটা পাবে। তো এই ফর্মুলাটাকে তুমি এই ওপরে অ্যাপ্লাই করো, এই ফর্মুলাটাকে এই ওপরে এখানটায় অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি পাবে চলো দেখা যাক। এই ফর্মুলাটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, ডাইভারজেন্স অফ a1 e1 ক্যাপ, সেটা আমাকে কি দিচ্ছে দেখো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট অফ ফাই মানে এই পুরো জিনিসটার গ্রেডিয়েন্ট হবে, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, গ্রেডিয়েন্ট অফ a1 h2 h3, তার সাথে ডট হবে, তার সাথে ডট হবে ভেক্টরটার, মানে কার্ল অফ u2 ক্রস, সরি গ্রেডিয়েন্ট অফ u2 ক্রস গ্রেডিয়েন্ট অফ u3 প্লাস, এবার আমার কি হচ্ছে দেখো, ফাইটা বাইরে গেছে মানে এই টার্মটা বাইরে যাবে, আর এই দুজনের মধ্যে ডট হবে, মানে ডট, সরি এই দুজনের ডাইভারজেন্স হবে, এই যে ভেক্টরটা আছে তার ডাইভারজেন্স হবে। তাহলে আমার এখানে দেখো কি লিখবো, a1 h2 h3, তার সাথে আমি কি করব, ডাইভারজেন্স অফ u2, গ্রেডিয়েন্ট অফ u2 ক্রস গ্রেডিয়েন্ট অফ u3। এবার এই যে সেকেন্ড টার্ম আছে না, এই সেকেন্ড টার্মটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে বলতে পারবে? এই যে সেকেন্ড টার্মটা যেটা আছে এটা আমার আলটিমেটলি জিরো হয়ে যাবে পুরোটা। কেন বলতে পারবে? এটাকে একটু আলাদা করে করি, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ u1 ক্রস গ্রেডিয়েন্ট অফ u2, সরি ভুল করলাম, গ্রেডিয়েন্ট অফ u3 গ্রেডিয়েন্ট অফ u2 ক্রস গ্রেডিয়েন্ট অফ u3। এই যে জিনিসটাকে, ভেতরের পার্টটাকে আমি এইভাবে লিখতে পারি কি, একটুখানি ভেবে বলবে, ভেতরের পার্টটাকে এইভাবে লিখতে পারি কিনা বলো, কার্ল অফ u2 gradient of u3 minus u2 দেখো এই যে এই জিনিসটাকে ভেতরের পার্টটাকে আছে, এখানে ডাইভারজেন্স আছে, ডাইভারজেন্সটা ভেতরে লিখলাম, বাইরে ভেতরের পার্টটাকে এইভাবে ভাঙতে পারি কি পারি না? হ্যালো, হ্যাঁ দেখো এইটা কিভাবে হচ্ছে, একটু সাইডে করেও দিলাম আরেকবার। তুমি যদি এই জিনিসটার কার্ল করো, এই ভেতরের যে ফার্স্ট টার্মটা যেটা আছে তার যদি তুমি কার্ল করো, তুমি কি পাচ্ছ দেখো, কার্ল অফ u2 গ্রেডিয়েন্ট অফ u3, এইটা যদি তুমি কার্ল করো তুমি এই জিনিসটা পাবে। প্রথমবার কার্লটা কার সাথে হবে, u2 এর সাথে কার্ল হবে, সরি কার্ল হবে এখানটা, যখন তুমি এটা কার্ল করবে তুমি এরকম একটা টার্ম পাবে। সবার আগে এইটা গ্রেডিয়েন্ট হবে u2 কার্ল অফ u3 প্লাস u2 টা বাইরে যাবে, পরেরটার সাথে কার্ল হবে। তুমি এইটাকেই জাস্ট লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছো, এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছো, তাই জন্য তোমার এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে। বুঝতে পারলে কিনা দেখো, এই যে টার্মটা আছে এইটা আমাকে এই দুটো টার্ম দেবে, এই টার্মটা, এই ভেতরের টার্মটা প্লাস এই টার্মটা। তুমি এবার এই টার্মটাকে জাস্ট এটা এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছো, এইটাকে বার করছো।
আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, এটা মনে আছে কার্ল অফ এ গ্রেডিয়েন্ট কি হয়? 0. হ্যাঁ, তাহলে এখানে কোন পার্টটা জিরো হবে বলো তো? এই পার্টটা। এই দেখো এই পার্টটা জিরো হয়ে গেল, ঠিক কি না? এই পার্টটা জিরো হয়ে গেল, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট। তাহলে এই পার্টটা জিরো হয়ে গেলে আমার পড়ে থাকবে শুধু এই সামনের টার্মটা। অ্যান্ড ডাইভারজেন্স অফ এ কার্ল কি হয়? ডাইভারজেন্স অফ এ কার্ল কি হয়? দেখো এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে পড়ে থাকবে শুধু এই জিনিসটা পড়ে থাকবে। তো এইখানটা আমার ডাইভারজেন্স অফ এ কার্ল হচ্ছে কি হচ্ছে না, তোমরা দেখো পুরোটাকে দেখলে। এই পার্টটা পুরোটা জিরো হলো কি হলো না? এই পার্টটা জিরো হলো কি হলো না? হ্যাঁ স্যার। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম দেখো, দাস যেহেতু দুটো পার্টি জিরো হয়ে গেল, দাস আমরা কি পাচ্ছি, দাস ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ইউ টু ক্রস গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি, এই পুরো পার্টটা আমার জিরো হয়ে গেল। এই পুরো পার্টটা আমার জিরো হয়ে গেল লেফট হ্যান্ড সাইডের। ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ইউ টু গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি। তো এই পুরো পার্টটা জিরো হয়ে গেলে দেখো এই লেফট হ্যান্ড সাইডটা পুরোটা জিরো হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড বলছি, রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড পার্টটা পুরোটা জিরো হয়ে গেল। তাহলে আমার এইটা শুধু এই সামনের টার্মটা পড়ে থাকলো। তাহলে দাস ডাইভারজেন্স অফ a1 e1 ক্যাপ, এটা আমার কি পড়ে থাকছে, ডাইভারজেন্স অফ a1 e1 ক্যাপ, চলো দেখা যাক। আমার শুধু এই পার্টটা পড়ে থাকছে, গ্রেডিয়েন্ট অফ a1 h2 h3 equals to gradient of a1 h2 gradient of a1 h2 h3 ডট এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ইউ প্লাস গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি, গ্রেডিয়েন্ট অফ ইউ টু প্লাস গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি। আচ্ছা, গ্রেডিয়েন্ট অফ ইউ টু আর গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি আমরা একটু আগে ক্যালকুলেট করে কি পেয়েছিলাম? এই গ্রেডিয়েন্ট অফ ইউ টু আর গ্রেডিয়েন্ট অফ ইউ থ্রি একটু আগে আমরা ক্যালকুলেট করে কি পেয়েছিলাম? E1 by H2 H3. হ্যাঁ, E1 ক্যাপ, নিচে আমার H2 H3 থাকবে, নিচে আমার H2 H3 থাকবে, এটা পেয়েছিলাম, বসিয়ে দিলাম। এবার কি করব, এই দেখো গ্রেডিয়েন্ট আসছে, গ্রেডিয়েন্টের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করব, হুইচ ইমপ্লাইজ এখানটা গ্রেডিয়েন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি ছিল, E1 ক্যাপ H1 ব্র্যাকেটটি খুলে ডেল ডেল U1 অফ A1 H2 H3 প্লাস E2 by H2 del del U2 A2 সরি, এটা সেম থাকবে, এটা তো চেঞ্জ হবে না, A1 H2 H3 প্লাস E3 by H3 del del U3 A1 H2 H3 ডট কি পড়ে থাকবে বাইরেরটা, E1 by H2 H3, E1 by H2 H3।
যেহেতু ডট প্রোডাক্ট হচ্ছে, বলো কার সাথে যায়, কার সাথে একমাত্র গুণটা হবে, কার সাথে একমাত্র গুণটা হবে, সামনেটা E1 এর সাথে গুণ হবে E1 একমাত্র। cap. তাহলে দেখো যদি তোমার আর বাকিগুলো জিরো হয়ে যাবে, তাহলে গুণটা হলে তোমার কি থাকছে, which implies divergence of A1 E1 cap। এটা আমাকে কি দিচ্ছে তোমরা দেখো, এটা গুণ হওয়ার ফলে আমার পড়ে থাকছে নিচে E1 E1 তো 1 হয়ে যাচ্ছে, E1 ডট E1, নিচে দেখো H1 H2 H3 পড়ে থাকবে ইকুয়ালস টু 1 বাই H1 H2 H3। ডেল ডেল U1 পড়ে থাকবে, ডেল ডেল U1 A1 H2 H3। এইটা করলে তো এরপর আর করতে হবে না, সিমিলারলি বলে চালিয়ে যাও, সিমিলারলি we get, তুমি যখন ডাইভারজেন্স অফ A2 E3 করবে, সরি A2 E2 করবে, A2 E2 ক্যাপ, সেটা আমার সেম জিনিস বেরোবে, নিচে আমার 1 বাই H1 H2 H3 গুণ হবে, এখানে ডেল ডেল U2 হয়ে যাবে। এবার এখানটায় তুমি কি করবে, আগে বসাবে A2, তারপরে যে দুটো H এর ভ্যালু বসাবে পরের দুটো, মানে H3 H1, and gradient divergence of A3 E3, এগুলো বার করার দরকার নেই, এগুলো প্যাটার্ন দেখে মনে রাখতে হবে। H1 H2 H3 কি প্যাটার্ন, এখানটায় আমার ডেল ডেল U3 হবে, U3 আছে তাহলে এখানে আমার প্রথমটা হবে A3, তারপরেরটা হবে H1, 3 এর পর 1 সাইক্লিক অর্ডারে চেঞ্জ, তারপর H2। দাস তিনটাকে যোগ করে দাও, ডাইভারজেন্স অফ A, এটা আমাকে কি দেবে, ইকুয়ালস টু 1 বাই H1 H2 H3 টাকে কমন নিয়ে নাও, 1 বাই H1 H2 H3 কমন নিলাম, ব্র্যাকেট খুললাম, যা যা বেরিয়েছে সেগুলোকে পরপর লিখে দাও, ডেল ডেল U1 A1 A2 A3 A1 H2 H3 প্লাস ডেল ডেল U2 A2 H H3 H1 প্লাস ডেল ডেল U3 A3 H2 H1 H2। ঠিক আছে, একটু বড় ছিল কিন্তু প্যাটার্নটা যদি মাথায় থাকে তাহলে হয়ে যাবে, শুধু একটুখানি স্টার্টিং গুলো একটু মাথায় রাখতে হবে, এটা একটুখানি ঝামেলার আছে। আর এই পার্টটা তোমরা নাম, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য করেছি যাতে মনে থাকে যে কেন এই পার্টটা জিরো হচ্ছে, এই পার্টটা জিরো হচ্ছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট এখানে জাম্প মারতে পারো, কিন্তু এই পার্টটা আমি জাস্ট করিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে এই অংশটা কেন জিরো হচ্ছে তার জন্য। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা বুঝতে? ঠিক আছে স্যার। No, sir. আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ডাইভারজেন্সটা। এরপর আমরা করব কি, কোন ফর্মুলাটা আছে এরপরের ফর্মুলাটা, কার্লের ফর্মুলা। চলো পরের প্রশ্ন, so that curl of A oh 1 by H1 H2 H3 কি ছিল যেন, H1 E1 H2 E2 H3 E3 del del U1 del del U2 del del U3 A1 H1 A2 H2 A3 H3।
ঠিক আছে, এটা হচ্ছে আমরা কার্লের ফর্মুলা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে। তো এটা ধরো প্রুফ করতে দিই। তো চলো স্টার্ট করা যাক। সেম কেস, আমরা এখানটায় ধরবো কি, আগে আমরা এ ভেক্টরটাকে ধরে নেব। এ ভেক্টর ইকুয়ালস টু a1 e1 ক্যাপ প্লাস a2 e2 ক্যাপ প্লাস a3 e3 ক্যাপ। তাহলে এবার কার্ল করব, তাহলে কার্ল অফ এ কি হবে, একই রকম আগেরটা যেরকম করেছিলাম সেরকম এটাকে তিন ভাগে ভাগ করে দেবো। কার্ল অফ a1, কার্ল অফ a1 e1 ক্যাপ প্লাস কার্ল অফ a2 e2 ক্যাপ প্লাস কার্ল অফ a3 e3 ক্যাপ। ঠিক আছে, এবার একটা দিয়ে স্টার্ট করব। কোনটা দিয়ে স্টার্ট করব, কার্ল অফ a1 e1 ক্যাপ দিয়ে। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করে নি নাও, গ্রেডিয়েন্ট অফ u1, গ্রেডিয়েন্ট অফ u1 এটা আমার কি হবে, গ্রেডিয়েন্ট অফ u1 আমরা একটু আগেই পেয়েছিলাম, পুরোটা করছি না। এই জিনিসটা হবে কি হবে না, গ্রেডিয়েন্ট অফ u1 ইকুয়ালস টু e1 h1 হবে কি হবে না বলো। হ্যাঁ স্যার। তাহলে e1 টা এখান থেকে আমি, এবার এখানে দেখো এখানটায় আমি আর e2 e3 রেসপেক্টে করছি না, e1 টাকেই ডাইরেক্ট লিখছি h1 আর গ্রেডিয়েন্ট অফ u1 এর সাপেক্ষে। ঠিক আছে, এইটা ডাইরেক্ট লিখলাম। তাহলে দাস কার্ল অফ a1 e1, কার্ল বার করার সময় মাথায় রাখবে যে আমি ডাইরেক্ট এইটা বসাবো, ওটাই যেমন আমার e2 আর e3 রেসপেক্টে ক্রসের রেসপেক্টে বসাতে হয়েছিল ডাইভারজেন্সের ক্ষেত্রে, এই কার্ল বার করার সময় জাস্ট এটাই বসিয়ে দেবো। তাহলে আমার এটাই হয়ে যাবে কি, কার্ল অফ a1 h1 গ্রেডিয়েন্ট অফ u1। এখানটায় কোন পার্টটা স্কেলার কোন পার্টটা ভেক্টর, a1 h1 স্কেলার। তাহলে এটাকে আমি আবার এইভাবে লিখতে পারি, গ্রেডিয়েন্ট অফ a1 h1 কার্ল অফ, সরি ক্রস গ্রেডিয়েন্ট অফ u1 প্লাস a1 h1 টা বাইরে নিয়ে গেলাম, কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ u1। কোন পার্টটা জিরো হবে, এই পার্টটা জিরো হবে, কারণ কার্ল অফ গ্রেডিয়েন্ট সবসময় জিরো হয়, তাই জন্য আমার এই পার্টটা জিরো হয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা আমার জিরো হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে, শুধু এই সামনের পার্টটা পড়ে থাকছে, which implies আমরা কি বার করছিলাম, কার্ল অফ a1 e1 বার করছিলাম, কার্ল অফ a1 e1 ক্যাপ, সেটা আমার কি বেরোলো, ডাইভারজেন্স অফ a1, ডাইভারজেন্স অফ a1 h1, আর এখানে কি আছে, কার্ল অফ ক্রস গ্রেডিয়েন্ট অফ u1। এবার গ্রেডিয়েন্ট অফ u1 টাকে আমি এখানে কি করব, গ্রেডিয়েন্ট অফ u1 যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি এখানটায়, e1 ক্যাপ বাই h1, গ্রেডিয়েন্ট অফ u1 কে আমি e1 বাই h1 এই ফর্মে লিখে দিলাম। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, গ্রেডিয়েন্ট অফ u1 আমাকে e1 h1 দেবে, এইগুলোকে টুকরো টুকরো করে মাথায় রাখবে। এবার দেখো কি হচ্ছে, এখানে একটা গ্রেডিয়েন্ট h1 e1 এসেছে, তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলাটা আবার বসাতে হবে এখানটায়, which implies কার্ল অফ a1 e1 equals to
এইটার জায়গায় আমি গ্রেডিয়েন্টের ফর্মুলাটা বসাবো। এই জায়গাটায় গ্রেডিয়েন্টের ফর্মুলা কি ছিল? E1 by H1 del del U1 A1 H1 plus E2 by H2 del del U2 A2 H2 নিচে প্লাস E3 স্যার by A1 H1 ই হবে না? ও হো হো সরি লিখতে লিখতে মাথায় থাকে না। হ্যাঁ A1 H1 E3 by H3 del del U3 of A1 H1 এই জায়গাগুলো খেয়াল রাখবে তোমরাও। ক্রস E1 H1। আচ্ছা এবার বলো তো কার কার সাথে ক্রস গুলো হবে, কার কার সাথে আমার থাকবে জিনিসটা, কোন টার্ম থাকবে কোন টার্ম উড়ে যাবে? E1 ক্যাপের সাথে গুলো উড়ে যাবে। হ্যাঁ ফার্স্ট টার্মটা উড়ে যাবে, কারণ ক্রস প্রোডাক্ট সেম টার্মের সাথে ক্রস প্রোডাক্ট E1 ক্রস E1 0 হবে, তাহলে এইটা উড়ে যাবে। তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে তুমি দেখো আমি যদি নিচে লিখি which is equals to, যদি আমি ক্রসটা করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, H1 H2 নিচে থাকবে E2 plus E1 E2 H1 del del U2 of del del U2 of A1 H1 প্লাস পরের টার্মটা কি হচ্ছে, E3 এর সাথে E1 ক্রস হচ্ছে। এইখানটায় যখন ক্রস করবে তখন কিন্তু খেয়াল রাখবে তোমরা এটাকে আগে পিছে করবে না, কিন্তু ক্রস প্রোডাক্ট তো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে H3 H1 del del U3 A1 H1। আচ্ছা এবার তোমরা একটুখানি দেখে বলো যে প্রথম টার্মটা আমি যদি একটা সিঙ্গেল ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? প্রথম টার্মটা কি হয়ে যাবে? E2 ক্রস E1 কি দেবে? minus E3. মাইনাস E3, ভেরি গুড। প্লাস পরের টার্মটা কি দেবে? E3 E2. ক্রস E1। খেয়াল রাখবে E3টা কে কে রিপ্রেজেন্ট করে, E1টা I কে রিপ্রেজেন্ট করে। কে ক্রস I কি দেয়? প্লাস জে দেয় না মাইনাস জে দেয়? Plus. প্লাস জে, তাহলে এখানে প্লাসই থাকবে, E2 হয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা 2 মিনিট একটু হ্যাং করছে। তো সবসময় খেয়াল রাখবে যে এটাকে E1 E2 E3 কে IJ কে ফর্মে মাথায় রাখবে, তাহলে আর ভুল হবে না। E2 by H3 H1 del del U3 A1 H1। হলো? এইটা পেলাম তো। এটাকে আরেকটুখানি যদি চাই গুছিয়ে লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি মাইনাস প্লাস করে, সেটা হচ্ছে এরকম হয়ে যাবে। E2টাকে আগে আনলাম, E2 ক্যাপ H3 H1 del del U3 A1 H1 minus E3 H2 H1 del del U2 A1 A2 A1 H1। তো এইটা আমার বেরোলো। তো একই রকম ভাবে যখন আমি সিমিলারলি
যখন আমি এটা বার হলো তো। আচ্ছা, সিমিলারলি যখন আমি ক্রস করব এই দুটোকে, A2 E2 কে ক্রস করব, তখন আমি কি পাবো? আচ্ছা, এবার এখানে একটু সমস্যা আছে, তোমাদের একটুখানি বলে দিই জিনিসটা। এইটা তো আমরা বার করলাম, এটা আমরা কি বার করলাম? এটা বার করলাম কার্ল অফ A1 E1 বার করলাম, তাই তো? কার্ল অফ A1 E1 টা আমরা এখানটায় বার করেছি। তার ফলে এই জিনিসটা এসেছে। একই রকম ভাবে যখন কার্ল অফ A2 E2 বার করব, তখন কি আসবে? এইটুকুনি তো বোঝাই যাচ্ছে যে আমার এখানটায় E3 আসবে, এখানটায় মাইনাস E1 আসবে, এইটুকুনি বোঝা যাচ্ছে, E3 মাইনাস E1। এরপর চেঞ্জ গুলো, আর এখানটা অবভিয়াসলি A2 H2 আসবে, এইটুকুনি তো বোঝা যাচ্ছে। কিন্তু এই ভেতরের চেঞ্জ গুলো কি আন্দাজ করতে পারবে কিরম ভাবে ঘুরবে, রিপিট করবে? একটুখানি গুলিয়ে যাচ্ছে তো নিচের এই এতগুলো কোঅর্ডিনেট, এইটুকুনি বোঝা গেছে। খেয়াল করে দেখো যে আমার এখানটায় প্রথম টার্মটা আসবে E3, এইটার সাথে যদি কম্পেয়ার করো 1 E2 E3 মাইনাস E3, তাহলে এটা E2 যদি হয় তাহলে আমার E3 টা আসবে এখানটায় E3, আর এখানটায় অবভিয়াসলি আমার ডেল ইউ অফ A2 H2 আসবে, মাইনাস এখানটায় আমার E2 E1 দেবে, আর ডেল ইউ অফ A2 H2। এইটা তো আমরা আন্দাজ করতে পারছি, এটা এতটা আন্দাজ করতে পারছি। তারপরে এই ভ্যালুগুলো নিয়ে একটুখানি চাপ হতে পারে। তো কি করতে পারি এরম ক্ষেত্রে, কি করে আমরা মনে রাখবো? কারণ আমাকে যদি প্রুফ করতে দেয়, আমাকে তো এই জিনিসটা লেখার পর সিমিলারলি বলে এই জিনিসটা লিখবো, ঠিক কি না? প্রুফ যদি দেয় আমাকে, এইটা লেখার পর তো আমি সিমিলারলি বলে এই জিনিসটা লিখবো, তো আমি এটা কি করে আমি মানে আনবো কি করে? পরীক্ষায় তো দেখাতেই হবে। তো সেক্ষেত্রে মনে রাখার একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। এই যে ফর্মুলাটা ছিল, এইটা তো আমরা মনে রেখেছি। মেন ফর্মুলাটার যে ডিটারমিনেন্টটা ছিল 1/H1 H2 H3, এখানটায় কি ছিল? H1 E1, শর্টে লিখছি এটা, H2 E2 ক্যাপ ফ্যাপ না দিয়ে, H3 E3, ডেল U1 ডেল U2 ডেল U3। এটা এই অ্যাকচুয়াল ফর্মুলাটা তো আমরা মুখস্থ করে রেখেছি, কারণ এটা তো আমাদের কাজে লাগবে। A1 H1 A2 H2 A3 H3। এবার দেখো পরের ক্ষেত্রে তুমি কাকে বার করছো, পরের ক্ষেত্রে তুমি এইটাকে বার করছো, এইটা কাদের সাথে? এবার তুমি খেয়াল করে দেখো H2 কোন দুটোর সাথে একমাত্র ডেরিভেটিভ হতে পারবে? যখন তুমি E3 নিচ্ছ, তখন তোমার এইটার সাথে H2 যাচ্ছে, ঠিক কি না? যখন তুমি E3 নিচ্ছ, তখন তোমার ডেল U1 এর সাথে H2 গুণ হবে। তুমি ভেবে দেখো, নর্মাল ডিটারমিনেন্টের রুল। তুমি যখন এইটাকে বার করবে, E3 টাকে বার করবে, তখন তোমার কি হবে? এই এই প্যারাটাকে বাদ দেবে, এটা ইন্টু এটা ডিভাইডেড মাইনাস এইটা ইন্টু এইটা, তাই তো? হ্যাঁ স্যার। তো এক্ষেত্রে আমার শুধু A2 H2 টা নিয়ে কারবার। তো তোমরা এখানে খেয়াল করো, যখন এইটাকে বার করছি ডেল U1 ইন্টু A2 H2, এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস হবে, তাই এখানে প্লাসই রাখবো। ঠিক আছে, তো এইটা নিলাম। এবার তুমি এখানটায় খেয়াল করো, A2 H2 তো বেরিয়ে গেল, তাহলে এটা আমার ডেল U1 হয়ে গেল, এটা আমার ডেল U1 হয়ে গেল। প্রথম টার্মটা আমাদের কি ছিল এটা বুঝে গেলাম, ডেল U1 হবে। E3 সাথে কি গুণ আছে? E3 সাথে আমার H3 গুণ আছে, খেয়াল রাখবে, তাহলে উপরে একটা H3 থাকার কথা। আর এই পুরোটার সাথে নিচে আমার কি গুণ হবে? H1 H2 H3, কোনটা বাদ যাবে? তাহলে H3 টা কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকলো দেখো, পেলাম তো? দেখো ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, সেকেন্ড টার্মটা দেখো, এই টার্মটা স্যার H1 H2 হবে তো? কোন, সরি H2 H1 H2 সরি।
সেকেন্ড টার্মটা যদি আমি এইভাবে একই রকম ভাবে ভাবি, সেকেন্ড টার্মটা ভাবতে গেলে তোমরা এবার দেখো এখানটায় তো আমরা জানি যে E1 হবে। E1টার জন্য মানে তুমি এইটাকে বার করতে চাইছো, এটাকে বার করার জন্য তোমাকে এইটা ইন্টু এটা হবে আর এটা ইন্টু এটা হবে। এবার এখানে তোমার দেখো ডেল, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, ডেল ডেল U3 পাচ্ছি, ডেল ডেল U3 পাচ্ছি। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এইটা মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে। মাইনাস হবে। তাই এখানে সামনে দেখো মাইনাস আছে অলরেডি। আর এখানটা আমার কোনটা বাদ যাবে, উপরে দেখো E1 এর সাথে H1 আছে, তাহলে নিচ থেকে H1 বাদ যাবে, তাহলে আমার এখানে থাকবে H2 H3। তাহলে এইটা দেখে তোমরা পরেরটা সেটা সেটা আমাকে বলো তো কি হবে, কার্ল অফ A3 E3 দেখে এটাকে বলো। হ্যাঁ, এইটাকে দেখে তোমরা একটুখানি আন্দাজ করে বলো যে পরের পার্টটা কি হবে। সবার আগে করবে কি, তুমি দেখে নাও যে তুমি কাকে বার করছো, এক্ষেত্রে সেটাকে আগে মার্ক করে দেবে। তুমি এক্ষেত্রে তুমি বার করছো A3H3 কে। তো A3H3 কে তুমি কার সাথে তুমি কখন পেতে পারো, খেয়াল করো তুমি যখন H1E1 কে নাও তখন তুমি এটাকে পেতে পারো, তখন তোমার এটার সাথে এটা গুণ হবে, তাই তো, তাই তো। তাহলে উপরে আমি হ্যাঁ E1 স্যার। বসালাম, H1 আছে, তার মানে আমার নিচে কি থাকবে, উপরে H1 আছে, তাহলে নিচে কি পড়ে থাকবে, H2H3 থাকবে। আর কি হবে, ডেল ডেল U2। আচ্ছা এবার এখানটা আমার একটুখানি ভেবে বলো তো এটা মাইনাস হবে না প্লাস হবে, প্লাস। মাইনাস হবে। কেন মাইনাস হবে ভেবে বলো। না না প্লাসই হবে, সরি আমি ভুল বললাম, প্লাসই হবে, সরি সরি সরি, এটা গন্ডগোল হয়ে গেল, প্লাসই হবে। পরের টার্মটা যখন তুমি এটাকে নিয়ে বার করবে, তখন তোমার এটার E2 সাথে এটাকে গুণ করতে হবে, E2 ক্যাপ E2 ক্যাপ, নিচে কি থাকবে, H2 টা বাদ যাবে, তাহলে H1 H2 H1H3 থাকবে, H1H3 ডেল ডেল কি থাকবে, কোনটার সাথে করতে হবে, এটার সাথে করতে হবে, তাই তো, ডেল ডেল U1 এর সাথে করতে হবে তো, ডেল ডেল U1 A3H3, ঠিক আছে। এবার বলো মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস। মাইনাস হবে। কেন, কারণ এটা এটা খেয়াল করো মিডিলের টার্মটার জন্য সবসময় মাইনাস দিতে হয়, উল্টে যায়, এটা মাইনাস হয়ে যাবে। তো বুঝতে পারলে তো, এইভাবে তুমি তিনটাকে, তো এইটাকে আমাকে অ্যাকচুয়ালি এইটা প্রথমটাকে তো বার করে দেখালে, দ্বিতীয় গুলোকে লেখার জন্য তুমি এই এই ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলাটা ইউজ করে তুমি বাকিগুলোকে আন্দাজ করে লিখতে পারবে, এই ফর্মুলাটাকে ব্যবহার করে। তারপর তুমি জাস্ট ফর্মুলাটাকে লিখে দেবে, দাস উই গেট, তারপর ফর্মুলাটা তো মুখস্থই আছে ওটা দেখিয়ে দেবে, দাস উই গেট কার্ল অফ এ ইকুয়ালস টু 1 বাই H1 H2 H3। একটা বোনাস স্টেপ করতে পারো যদি তোমার ইচ্ছা করে, সেটা হচ্ছে এই যে তিনটে বার করলে তো তিনটেকে যোগ করে দেখিয়ে দিতে পারো, এটা একটা বোনাস স্টেপ, ওটা করতে পারো, না হলে ফর্মুলাটা লিখে দিও। বলো মনে থাকবে তো জিনিসটা। নিচে কি থাকবে, A1H1 A2H2 A3H3, ঠিক আছে। তাহলে আমাদের কার্লের প্রুফটাও হয়ে গেল। এইটাকে আমি
এটা থাকবে না, মুছে দেবো, এটা মুছে দিই, এটা মুছে দিলাম, কারণ এটা তোমরা একটুখানি মাথায় রাখবে কিভাবে ইউজ করতে হবে, কি করে বার করতে হবে। ঠিক আছে, কার্ল হলো। তাহলে এরপরের আমার কি আছে, নেক্সট হচ্ছে ল্যাপ্লাসিয়ান। নেক্সট প্রুফ হচ্ছে ল্যাপ্লাসিয়ান। খেয়াল রাখবে ডেল ডেল ইউ ওয়ান যদি করো তাহলে ওপরে আমার মানে H2H3 হবে, নিচে U1 H1 হবে, ডেল সাই ডেল ইউ ওয়ান প্লাস ডেল ডেল ইউ টু অফ, ওপরে আমার 3R1 হয়ে যাবে, নিচে H2 হবে, সরি, ডেল সাই ডেল ইউ টু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে প্রুফ করতে হবে, খুবই এইটা বলতে গেলে তুলনামূলক ওই গ্র্যাডিয়েন্টের মতো সহজ। গ্র্যাডিয়েন্টটা প্রথমে বার করেছিলাম, ওটা যতটা সহজ ছিল এটা ততটাই সহজ। ঠিক আছে, কি করব, জাস্ট ফর্মুলাগুলো ফেলবো। প্রথম ফর্মুলাটা হচ্ছে লেট তোমরা ধরে নেবে কি, আগে সাইটাকে তোমরা দেখো, এখানে সাই এর গ্রেডিয়েন্ট বার করবে, ভেক্টর এ কে সাই এর গ্রেডিয়েন্ট ধরে নেবে। সলিউশনে করব কি, লেট এ ভেক্টর ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ সাই, গ্রেডিয়েন্ট অফ সাই which is গ্রেডিয়েন্ট অফ সাই এর এবার মানটা লিখে দাও, E1 H1 del psi del U1 plus E2 H2 del psi del U2 plus E3 H3 del psi del U3। ঠিক আছে, এটা আমরা বার করলাম। নাও এবার তুমি এর ডাইভারজেন্স বার করো। ডাইভারজেন্স অফ এর ফর্মুলাটা বসাও। ডাইভারজেন্স অফ এর ফর্মুলা কি ছিল, 1 by H1 H2 H3, তারপর কি ছিল, ডেল ডেল U1 অফ A1 H2 H3 plus del del U2 of A2, আহা হ্যাঁ তাই তো হয়, H3 H1 plus del del U3 of A3 H1 H2। আচ্ছা, এবার A1 A2 A3 কোনটা সেটা একটুখানি আমাদের মার্ক করে নেওয়া ভালো। তোমরা খেয়াল করে দেখো, এই পার্টটা আমার A1, ঠিক কিনা, এই পার্টটা আমার A1, 1 by H1 del psi del U1, তাহলে A2 কোনটা, 1 by H2 del psi del U2, A3 কোনটা, 1 by H3 del psi del U3।
হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে এইখানে a1 এর যে মানটা আছে সেটা তুমি এখানটায় বসিয়ে দাও, তুমি দেখো তোমার ফর্মুলা বেরিয়ে গেল, which implies ডাইভারজেন্স অফ এর জায়গায় তুমি এখানটায় গ্রেডিয়েন্ট অফ সাই বসিয়ে দাও, ইকুয়ালস টু 1 বাই h1 h2 h3 ডেল ডেল u1 অফ a1 এর জায়গায় তুমি কি বসাচ্ছ, a1 এর জায়গায় এটা বসাচ্ছ 1 বাই h1 ডেল সাই ডেল u1, আর h2 h3 যেমন ছিল থাকবে, তাহলে h2 h3 বাই h1 ডেল সাই ডেল u1। আর কিছু লাগবে? হয়ে গেল, যা পাওয়ার ছিল পেয়ে গেছি, প্লাস ডেল ডেল u2। এরপর তুমি ফর্মুলাটাই বসিয়ে দাও, যেটা ফর্মুলা ছিল। নিচে আমার উপরে হবে h3 h1, নিচে h2, আচ্ছা এখানে h1 হবে h2 ডেল সাই ডেল u2 প্লাস ডেল ডেল u3 h1 h2 by h3 del psi del u3। এই জিনিসটাই খেয়াল করো, which is equals to grad square psi। এই জিনিসটাই খেয়াল করে দেখো, grad square psi। তো ব্যাস, ফর্মুলা পেয়ে গেলাম। দিয়ে এই জিনিসটাকে আরেকবার বসিয়ে দেবে, হয়ে গেল। ঠিক আছে তো? বলো, এটা সব থেকে সহজ ছিল, 2 লাইনে হয়ে গেছে, 1 পেজের মধ্যে হয়ে গেছে। এটা 2 নম্বরের মধ্যে, এই প্রশ্নটা দিলে 2 নম্বরের প্রশ্নই আসতে পারে, কারণ এটা ইজি, 2 বা 3 এর আসতে পারে। নর্মালি ফার্স্ট প্রশ্নটাই বেশি দেয়, যেটা প্রথমে করিয়েছিলাম, গ্রেডিয়েন্ট বার করাটা। আর আমার মনে পড়ছে না, আগের বার একটুখানি পুরনো কোশ্চেন দেখতে হবে, হয়তো আগের বারে এটা দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, কিরাম টাইপের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের একবার বলে দিই। ধরো এরম একটা প্রশ্ন দিল, ফাইন্ড, আরে এক সেকেন্ড, find the unit vectors in cylindrical coordinates and hence find gradient of এখানে আমি ক্যাপিটাল সাই দিচ্ছি, এটা হচ্ছে সাই, এটাকে ফাই বলে, ক্যাপিটাল ফাই। ক্যাপিটাল ফাই দিচ্ছি কারণ সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসে একটা স্মল ফাই থাকে, and divergence of A in cylindrical coordinates। আচ্ছা, এইটার জন্য এইরকম ধরনের যদি প্রশ্ন আসে, এটা করার জন্য তোমাদের ওই মেকানিক্সে যেটা বা কোঅর্ডিনেট সিস্টেম যেটা করিয়েছিলাম, ওইটা একটুখানি তোমাদের তৈরি রাখতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম যেটা মেকানিক্সের পার্ট ছিল, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আমার ফর্মুলাটা কি? ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড কিভাবে রিপ্রেজেন্ট হয় বলো? রো ফাই জেড। হ্যাঁ, না সেটা তো ঠিকই আছে, এক্স এর ভ্যালু কত রো ফাই জেড এর রেসপেক্টে? cos phi রো cos phi, y equals to rho sin phi, rho sin phi z equals to z। তোমাকে এখানটা বলেছে ইউনিট ভেক্টর বার করতে,
দ্য ইউনিট ভেক্টর, তাহলে এবার তুমি এখানে কি করে করবে, ইউনিট ভেক্টরটা বার করবে, আগে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আর বার করবে, আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, which is equals to I rho cos phi plus j rho sin phi plus k rho z. Sorry, kz, sorry. এবার E1 ক্যাপটা কি করে বার করবে, ইউনিট ভেক্টরটা E1 ক্যাপ ইকুয়ালস টু, ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে ফর্মুলা, ডেল আর ডেল U1 বাই H1, তাই তো? বার একটুখানি করতে পারি কি, H1 না লিখে মডিউলাসটাই লিখি, ডেল U1। এটা উপরেরটা যদি তুমি এবার U1 টা কি, ইন সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস U1 টা হয়ে যাচ্ছে আমার রো, খেয়াল রাখবে, তাহলে ডেল আর ডেল রো মডিউলাস। তাহলে যদি তুমি এটাকে ক্যালকুলেট করো উপরটা কি পাওয়া যাবে, উপরটা দেখো রোটা বাদ চলে যাচ্ছে, আমি পাবো আই ক্যাপ কস ফাই প্লাস জে ক্যাপ সাইন। এই জিনিসটা যেটা বেরোলো এটাকে আমি বলবো হচ্ছে রো ক্যাপ। এইটা আমরা ইউনিট ভেক্টর, ফার্স্ট ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম, আই ক্যাপ কস ফাই প্লাস জে ক্যাপ সাইন ফাই, এটা হচ্ছে রো ক্যাপটা। ঠিক আছে, নেক্সট কি, এটা আমাকে ইউনিট ভেক্টর, খেয়াল করবে ইউনিট ভেক্টর বার করতে বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টরস ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তাহলে ফার্স্ট ইউনিট ভেক্টরটা বার করলাম রো ক্যাপ, সেকেন্ড ইউনিট ভেক্টরটা কি হবে একই রকম ভাবে বলো। তো দেখো এটা কিন্তু আমাদের একদম কোঅর্ডিনেট সিস্টেমের কাজটাই আমরা করছি, কিন্তু যেটা আমরা কোঅর্ডিনেট সিস্টেমে বার করেছিলাম, কোঅর্ডিনেট সিস্টেমটা যখন করিয়েছিলাম তখন এইভাবেই বার করেছিলাম। পরেরটা বার করা যাক, পরের কোঅর্ডিনেটটা কি হবে বলো, U2 টা কি হবে, ফাই হবে। যদি ক্যালকুলেট করি ফাই দিয়ে, তাহলে আমি এখানে পাবো কি, পাবো আই ক্যাপ রো সাইন ফাই প্লাস জে ক্যাপ রো কস ফাই। তাহলে নিচে আমার রো বেরোচ্ছে, এইখানে সামথিং ইম্পর্টেন্ট, H2 এর ভ্যালু কত বেরোলো দেখো, এই নিচের পার্টটা কি, এটা H2 কিনা, খেয়াল করে বলো এই জিনিসটা আমার H2 কিনা। তাহলে H2 এর ভ্যালু কত বেরোচ্ছে, রো বেরোচ্ছে। তো এবার মনে করে দেখো যখন আমরা লিখিয়েছিলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য কি হবে লিখিয়েছিলাম, তখন H2 এর ভ্যালুটা দেখো রো বসিয়েছিলাম, আর এখানে H1 এর ভ্যালুটা কত, H1 এর ভ্যালু কত, H1 এর ভ্যালু 1 বেরিয়েছিল, এইটাকে তুমি যদি বার করো 1 বেরোবে। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে এটা আমি কি পাবো, which is equals to minus I sin phi minus I sin phi plus j rho phi j cos phi, এই জিনিসটাকে আমি বলবো ফাই ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর E2 টা, আর E3 টা কি হবে, বলো U3 টা কি, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এ U3 টা কি, U3 টা কি হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে, z।
তুমি যদি জেড দিয়ে ডেরিভেটিভ করো আর কে, তুমি কি পাবে? কে ক্যাপ পাবে, আর নিচে 1 পাবে। তো খেয়াল করে দেখো H3 টা 1 বেরোচ্ছে নিচে, এটা তো H3, H3 এর ভ্যালুও 1 বেরোচ্ছে। তাহলে এই কে ক্যাপ বেরোলো, কে ক্যাপটাকে আমি শুধু জেড ক্যাপ বলতে পারি। তাহলে আমার ইউনিট ভেক্টর গুলো বার করা হয়ে গেল। তিনটে ইউনিট ভেক্টর বার করতে বলেছে, তিনটে ইউনিট ভেক্টর। রো ক্যাপের মানটা কত? এই যে i cos phi প্লাস j sin phi, সেটা বেরিয়ে গেল। E2 এর মানটা phi ক্যাপ মাইনাস i sin phi প্লাস j sin cos phi বেরিয়ে গেল। আর E3 যেটা z ক্যাপ সেটা ইকুয়ালস টু k ক্যাপ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে বলেছে এটা তো ইউনিট ভেক্টর বার করতে বলেছে, বার করে নিলাম। এবার আমাকে বলেছে ডাইভারজেন্স অফ ক্যাপিটাল ফাই, গ্রেডিয়েন্ট অফ ক্যাপিটাল ফাই আর ডাইভারজেন্স অফ এ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে বার করতে হবে। তো এখানটায় যেটা আমরা করব, জাস্ট আমাকে ফর্মুলাটা লিখতে হবে। এই ক্ষেত্রে ফর্মুলাটা লিখে কোন জিনিসটা কি বসিয়ে দিতে হবে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে আমরা যেটা পেয়েছি, গ্রেডিয়েন্ট অফ ক্যাপিটাল ফাই কে আমি কি লিখতে পারি, ফর্মুলাটা একবার লিখে দাও। u1 h1 h1 del capital phi del u1 plus e2 h2 del capital phi del u2 plus e3 h3 del capital phi del u3। ঠিক আছে, এবার তুমি কি করবে, সব জায়গায় ভ্যালুগুলো বসাতে থাকো। প্রথম e1 এর জায়গায় তুমি রো ক্যাপ বসাও, h1 এর জায়গায় 1 বসাও, del phi del রো প্লাস e2 এর জায়গায় কি বসবে, phi ক্যাপ বসাবে, h2 এর জায়গায় রো বসে যাবে, del phi del u2 কি হবে, phi হবে, প্লাস e3 এর জায়গায় তুমি z ক্যাপ বসাবে, h3 এর জায়গায় তুমি 1 বসাবে, del phi del z। এখানে কে ক্যাপও বসাতে পারো, অসুবিধা নেই। এইটা হচ্ছে আমার phi এর ফর্মুলা। তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, রো আর phi এর জায়গায়, এই যে দুটো ভ্যালু পেয়েছি তো এইটা বসিয়ে দিতে পারো। কিন্তু তারপর আর কিছু না করলে হবে, এইখানেও স্টপ করে দিতে পারো, বা রো আর phi এর জায়গায় যে ভ্যালু দুটো বার করেছো ওটাও বসিয়ে দিতে পারো, ওখানেও স্টপ করে দিতে পারো। মানে এই পার্ট এতটা করতে পারো আর কি। i ক্যাপ cos phi প্লাস j ক্যাপ sin phi del phi del rho প্লাস করে, আচ্ছা, মাইনাস i ক্যাপ sin phi i ক্যাপ sin phi প্লাস j ক্যাপ cos phi বাই রো, এর সাথে আমার del phi del ক্যাপিটাল del phi del স্মল phi হবে। প্লাস z ক্যাপ del phi del z, এইটা আমি জাস্ট লিখে দিতে পারো। আর একই রকম ভাবে ডাইভারজেন্স অফ এ কত হবে, ডাইভারজেন্স অফ এ কত হবে, ফর্মুলাটা বসিয়ে দাও আগে। ফর্মুলাগুলো তোমরা দেখো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। যদি তোমরা এই ফর্মুলা চারটে কোনোভাবে মুখস্থ করে নাও তাহলে আর কোনো ব্যাপার থাকছে না, যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবে, ইভেন প্রুফ গুলো পর্যন্ত ইজিলি নামাতে পারবে যদি এই ফর্মুলাগুলো মুখস্থ করো। a1 h2 h3 প্লাস a2 a1 a2 সরি প্লাস del del u3 of a3 h2 h1 বা 1 h2 একই ব্যাপার।
এবার বসিয়ে দাও ভ্যালুগুলো। h1 টা কত, h1 1, h2 রো, h3 1, তাহলে শুধু একটা 1 বাই রো আসবে। 1 বাই রো ডেল ডেল রো অফ a1 টা কত, a1 টা হচ্ছে a1 টা a1 ই থাকবে, h2 টা রো হবে, তাহলে রো a1। পরেরটা কি হবে, ডেল ডেল ফাই হবে, ডেল ডেল ফাই a2, h3 1, h1 1, তাহলে ডেল ডেল ফাই অফ a2 only, ডেল ডেল z অফ a3, h1 টা 1, h2 টা রো, তাহলে রো, এখানেই অফ করে দিতে পারো, কারণ এখানে তো কোনো ইউনিট ভেক্টর ব্যাপার নেই, তো এখানেই স্টপ করে দিতে পারো। তো এইটা হচ্ছে আমার ডাইভারজেন্স অফ এ ইন স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। ঠিক আছে? তো নর্মালি তোমাদেরকে করতে হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এই দুটোকেই ভালো করে করতে হবে। এছাড়া অন্যান্য কোঅর্ডিনেট সিস্টেম বইতে দেখবে আছে, ওইসব করার দরকার নেই, এই দুটোকেই ভালো করে দেখবে। বলো এই অব্দি ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা? ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? পরের প্রবলেমটায় যাই। হ্যালো, হ্যাঁ স্যার। পরের প্রবলেমে গেলাম। এটা সম্ভবত আগের বার এসেছিল, আমার শিওর মনে নেই, বাট মনে হয় এটা এসেছিল। সো দ্যাট cylindrical coordinates are orthogonal. এটা সম্ভবত এটা হচ্ছে 2019-20 কোশ্চেন, মানে আগের বার এসেছিল সম্ভবত, আমার শিওর মনে পড়ছে না, হয়তো তোমাদের এসেছিল বা অন্য কোনো গ্রুপের এসেছিল। এটা মোটামুটি 2 নম্বরের প্রশ্ন এসেছিল, একবার চেক করতে হবে কোশ্চেনে, 2 নম্বরে এসেছিল এটা। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস যে অর্থোগোনাল সেটা তোমাকে প্রুফ করতে বলেছে। কি করে প্রুফ করবে অর্থোগোনাল? সবার আগে তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর যে ভ্যালুগুলো আছে ইউনিট ভেক্টর, সেগুলো লিখবে। এখানে তোমরা চাইলে 12 করে দেখাতে পারো যে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস u1 ক্যাপ যেটা, সেটা আমার কি বেরোবে, ডেল আর ডেল u1 বাই মডিউলাস অফ, আহা ডেল আর 1 হয়ে গেল, ডেল আর ডেল u1 which is equals to, এটাকে ক্যালকুলেট করলে, তো এটা ক্যালকুলেট করে তোমাদের দেখাতে পারো যে এই জিনিসটা বেরোচ্ছে cos phi প্লাস j sin phi। ঠিক যেভাবে আগে ইউনিট ভেক্টর গুলো বার করলে ওইভাবে বার করে দেখিয়ে দেবে। এটা কি বেরিয়েছিল, i sin phi প্লাস j cos phi। আর e3 টা কি বেরোবে, এটা আমার কে ক্যাপ বেরিয়েছিল। ঠিক আছে, তিনটে বার করে নিলাম। নাও e1 কে সাথে তুমি e2 ডট করো, e1 ডট e2 অর্থোগোনাল প্রুফ করতে বলেছে, মানে তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো অর্থোগোনাল প্রুফ করো। e1 ডট e2 করো, e1 ডট e2 করলে কি পাচ্ছ, i cos phi প্লাস j
sin phi dot minus I sin phi plus j cos phi করলে কি বেরোবে? ডট করলে I dot I 1 হয়ে যাবে, I dot I 1 হবে, that is minus sin phi cos phi plus cos phi sin phi। 0 বেরিয়ে গেল। একই রকম ভাবে u2 ডট e3 করো। e2 টা কি আছে? মাইনাস I sin phi প্লাস j cos phi। e3 টা কি আছে? k ক্যাপ আছে, অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। আর থার্ডটা কি আছে? থার্ডটা কি আছে? e3 এর সাথে তুমি e1 কে ডট করো। এটা অবভিয়াসলি k এর সাথে তুমি কাকে ডট করছো? I cos phi j sin phi, এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। তিনটে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হওয়া মানে কি? তিনটে পারপেন্ডিকুলার, এটাই তো তিনটে ইউনিট ভেক্টর এর ডট প্রোডাক্ট 0 হওয়া মানে কি? তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার। হেন্স দে আর অর্থোগোনাল। অর্থোগোনাল মানে কি? যে সকলে একে অপরের সাথে 90 ডিগ্রি। একটা সিস্টেমকে, একটা কোঅর্ডিনেট সিস্টেমকে অর্থোগোনাল বলবো যদি তার তিনটে অ্যাক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রিতে থাকে। তো তিনটে ইউনিট ভেক্টর অর্থোগোনাল থাকা মানেই আমার সবগুলো 90 ডিগ্রিতে রয়েছে। বোনাস একটা প্রুফ করতে পারো। তুমি তুমি এইটা করে দেখতে পারো, e1 ক্রস e2 করে দেখো কি হচ্ছে। e1 টা কি ছিল? e1 ছিল cos phi sin phi 0 minus sin phi cos phi 0। তাহলে এখানটায় তো আমার I এর সাথে আমার 0ই আসবে, প্লাস j এর সাথেও আমার 0ই আসবে। k এর সাথে দেখো কি আসছে? cos square phi sin square phi। equals to k cap equals to e3 cap। এটাও একটা বোনাস পার্ট, করে দেখতে পারো। সেটা হচ্ছে e1 প্লাস e2 আমাকে e3 দিচ্ছে। কিন্তু মেইনলি অর্থোগোনাল প্রুফ করার কিন্তু এটাই, যে তিনটেকে ডট করবে, তিনটে ইউনিট ভেক্টরকে তিনটে 0 দিলে আমার প্রমাণ হয়ে যাবে যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস অর্থোগোনাল। এটা মোস্ট প্রবাবলি আগের বারই এসেছিল 2 নম্বরের প্রশ্নতে। ঠিক আছে, এইটা না করলেও হবে, কিন্তু এই তিনটেকে 0 প্রমাণ করতে হবে। বলো, কোনো অসুবিধা এই অবধি? স্যার। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর পার্টটা। এরকমই তোমরা একটু দেখতে পারো বইতে যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, ওর বাদ দিয়ে অন্য কোঅর্ডিনেট দেখতে যাবে না। সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল ওইগুলোকে পার্টিকুলারলি দেখো। কার্ভিলিনিয়ার যা অঙ্ক আছে সিম্পল আছে, বেশি অঙ্ক দেয় না, এখান থেকে প্রুফগুলোই আসে। তো প্রুফগুলো ভালো করে দেখবে আর ফর্মুলাগুলোকে মুখস্থ করে নেবে।